দর্শক স্বাগত জানাচ্ছি টিপিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি প্রবাসী আমেরিকান বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে যারা আমেরিকায় বাস করছেন, তারা এনআইডি সংশোধন এবং এনআইডি পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতায় পড়ে থাকেন। তারা দীর্ঘমেয়াদে এই জটিলতাটা নিয়ে অনেকেই ভোগান্তির মুখোমুখি হন এবং স্থানীয় যে কনসাল জেনারেল অফিসগুলো আছে সেখানেও সহযোগিতা চান। তবে আমরা আজকে স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি সরাসরি অর্থাৎ এই এনআইডি রেজিস্ট্রেশন উইং এর ডাইরেক্টরের দায়িত্বে আছেন মোহাম্মদ আব্দুল মোমিন সরকার। তাকে আমরা স্টুডিওতে পেয়েছি। আপনাদের যে সমস্যাগুলো হয় সেগুলোই আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব। জনাব আব্দুল মোমিন সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। আপনি আমেরিকায় আছেন, আমরা জানি যে সরকারি সফরে আছেন এবং এই সফরের মাধ্যমে নিঃসন্দেহে আপনার কনসাল জেনারেল অফিসগুলোর সঙ্গে কথা হয়েছে, আমেরিকাতে বাংলাদেশের সরকারের প্রতিনিধিত্ব যারা করছেন তাদের সাথে কথা হয়েছে এবং এখানকার আমেরিকানদেরও যে সমস্যাগুলো আছে তারা নিঃসন্দেহে এনআইডি নিয়ে কোনো সমস্যায় পড়লে বাংলাদেশে আপনাদের সহায়তা নিয়ে থাকেন। এই সফরের উদ্দেশ্য কি এবং কি ধরনের সমস্যাগুলো আমেরিকানরা ফেস করেন বলে আপনি পেয়েছেন? ধন্যবাদ টিভিএনকে আমাকে এখানে আহ্বান করার জন্য। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের সিটিজেনদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে 2007 সাল থেকে ছবিযুক্ত ভোটার তালিকার মাধ্যমে নাগরিকদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজটি করে আসছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার আগে আমাদের যে কথা হচ্ছিল যে এই সফরের উদ্দেশ্যটা কি, তো আপনারা জানেন যে নির্বাচন কমিশন শুধু না, সরকারি যারা থাকেন যখন বিদেশের মাটিতে আসেন, আমাদের বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক প্রবাসে বসবাস করে, যাদের মাধ্যমে আমাদের বড় রেমিটেন্স আয় হয় এবং এই রেমিটেন্স সেন্টারদেরকে আমরা যাতে সহজে বাংলাদেশের নাগরিক সুবিধাগুলো দিতে পারি, নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে ভোটার নিবন্ধন এবং পরবর্তীতে এটির বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে সরকারের সুযোগ সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে নাগরিকের খুব কাছে পৌঁছানো সম্ভব। আপনারা জানেন যে একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রথমে তাকে ভোটার হতে হয়। ভোটার হওয়ার ক্ষেত্রে তাকে আমাদের ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করতে হয়। তো প্রবাসীদের ক্ষেত্রে এটি কিভাবে সহজ করা যায়, এই জন্য আমাদের মাননীয় নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়, প্রবাসীদের সংগঠন এবং সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় 2018 সালে আমরা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সেমিনার করি, যেখানে বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূতরা থাকেন এবং প্রবাসী প্রতিনিধিরা থাকেন। ওই সেমিনার থেকে আমাদের একটি সুপারিশমালা প্রণয়ন করা হয়। পরবর্তীতে আমাদের 6টি দেশের জন্য একটি আমরা অনলাইন পোর্টাল উদ্বোধন করি 2019 সালে। সেই অনলাইন পোর্টালের মাধ্যমে প্রবাসীরা যাতে ভোটার নিবন্ধনে আবেদন করতে পারে এবং পরবর্তীতে নিবন্ধনের প্রক্রিয়া শেষে তারা জাতীয় পরিচয়পত্র পেতে পারে, এই কার্যক্রমটি চলে আসছে। কোভিড আসার কারণে ওই কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমাদের নির্বাচন কমিশন ভোটারদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতে সর্বপ্রথম ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজটি শুরু করি। এটি শুরু করার ক্ষেত্রে আপনারা জানেন যে একজন ভোটারের সহজভাবে নিবন্ধনের ক্ষেত্রে যারা প্রবাসে থাকে তাদের তো প্রবাসের ডকুমেন্ট হিসেবে পাসপোর্টটি লাগে। পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশের তার জন্ম নিবন্ধন, যেটি অনলাইন ভেরিফাইড, এখন তো এটা সবার কাছেই আছে। আর পিতামাতা তাদের ডকুমেন্টগুলো যেগুলো তাদের জন্য অ্যাভেলেবল সেগুলো দিতে হয়। বাংলাদেশে তিনি যে স্থানে বসবাস করেন সেই বসবাসের ঠিকানাটুকু দিতে হয় এবং ওই ঠিকানায় বসবাসের তার যে কোনো দলিলাদি থাকলে সেগুলো সাবমিট করতে তাকে সহযোগিতা করতে হয়। তো প্রবাসীদের ক্ষেত্রে আমাদের প্রবাসী বসেই যাতে এটি করতে পারে, প্রবাসে বসেই যেন তারা এনআইডিটা পেতে পারে। বাংলাদেশে যাওয়া তাদের জন্য সময় সাপেক্ষ বিষয় এবং এটিকে ব্যয় সাপেক্ষ বিষয়। এ কারণে প্রবাসে আমরা সংযুক্ত আরব আমিরাতে আমরা অনলাইনে আবেদন নেওয়া শুরু করি এবং আমাদের ওই প্রবাসের আমাদের মিশন অফিসগুলোতেই আমাদের টেকনিক্যাল সেট আপ করে আমরা। কয়টি দেশে আছে এই সুযোগ? বর্তমানে আমাদের 9টি দেশে কার্যক্রম চলছে। আমরা
সম্প্রতি কানাডার 2টি পয়েন্টে অটোয়া এবং টরন্টোতে এই কাজটি শেষ করে আমরা যুক্তরাষ্ট্রে এসেছি। আমরা লস অ্যাঞ্জেলেসে আমাদের মিশন অফিসে গিয়েছি, ওয়াশিংটন ডিসিতে আমাদের দূতাবাসে গিয়েছি এবং আমরা নিউ ইয়র্কে এসেছি। সবার সঙ্গে আমরা বৈঠক করে যেটা বুঝলাম, এখানকার প্রেক্ষাপটটি একটু অন্যান্য দেশগুলো থেকে একটু আলাদা। আমরা যদিও প্রবাসীরা বাংলাদেশে গেলে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস আমাদের প্রবাসী দেশ থেকে দিয়ে থাকি, কোনো হ্যাসেল ছাড়াই তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারে এবং এনআইডি তারা হাতে পেয়ে যায়। কত এর দ্রুততম সময়টা আসলে কতদিন? এটা আসলে কেউ যদি আবেদন করে, আবেদনের সঙ্গে জন্ম সনদটি নিয়ে যান, তার পাসপোর্ট নিয়ে যান এবং তার বসবাসের সমর্থনে বিদ্যুৎ বিলের কপি বা তার বাসিন্দার সনদ, হ্যাঁ, এছাড়া পিতামাতার তিনি যে বাংলাদেশি, এক্ষেত্রে পিতামাতার কিছু ডকুমেন্ট তারা সাবমিট করে। এগুলো করলে আমরা মোটামুটি সহজে তাকে সেদিনই সঙ্গে সঙ্গে নিবন্ধন, বায়োমেট্রিক সবকিছু কাজ কমপ্লিট করে দিই। যদি এটি ভোটার তালিকা হালনাগাদ সময়ে না হয়ে থাকে তাহলে 24 ঘন্টা, কখনো কখনো 48 ঘন্টার মধ্যে তারা এনআইডি পেয়ে যান অনলাইনে। এটি মেসেজ আকারে অনলাইন জেনারেট হয়ে তার মোবাইলে চলে যায়। কোন ডকুমেন্টস, যেসব ডকুমেন্টস এর কথা বলছিলেন, তিনি যখন এখান থেকে যাবেন নিঃসন্দেহে তার কাছে পাসপোর্ট থাকবে, তার কাছে ইউটিলিটি বিল কিংবা জন্ম সনদ, সেগুলো নিয়েই তিনি যাচ্ছেন। এর বাইরে কি এমন কোন টেকনিক্যালি এমন কোন ডকুমেন্টস আছে যেটির জন্য তার এই কাজটি দীর্ঘায়িত হয়, বিশেষ করে যারা এর মধ্যে আমেরিকান সিটিজেন হয়ে গেছেন তাদের? আমরা যেটা আসলে সিটিজেনদের কাছ থেকে শুনে থাকি, নির্বাচন কমিশনের অফিসগুলোতে যাওয়ার আগেই তাদের যে ডকুমেন্টগুলো আমরা বলেছি, যেমন অনলাইন জন্ম সনদ, সেটি তার পেতে একটু সময় লাগে। পাশাপাশি আমরা অনেক সময় তার যে পিতামাতার ডকুমেন্টগুলো থাকে, কেউ ওয়ারিশ সনদ নেন, কারো ওয়ারিশ সনদ না থাকলে পিতামাতার এনআইডি হয়তো হারিয়ে গেছে, সেটির খোঁজ খবর তার আত্মীয় স্বজনের কাছ থেকে পেতে তার সময় লাগে। এছাড়া পাসপোর্টও যদি তার ইনভ্যালিড হয়ে থাকে, মেয়াদ পার হয়ে যেয়ে থাকে, সেগুলো আমরা অ্যালাউ করি যদি বাংলাদেশে যেতে পারেন উনি, যেহেতু বাংলাদেশে আমাদের লোকাল ভেরিফিকেশনের সুযোগ আছে। তো যদি হেড অফিসে উনি প্রবাসী হিসেবে আসেন তাহলে তার পাসপোর্ট থাকে, ট্রাভেল ডকুমেন্ট থাকে, অনলাইন জন্ম সনদ উনি নিয়ে আসলে, আর আবেদনটি যদি অনলাইনে উনি নাও করে আসেন, ইনস্ট্যান্ট আমরা ওখানে বসে অফলাইনে আবেদন নিয়ে তাকে আমরা নিবন্ধনের সুযোগটি দিয়ে থাকি এবং উনি উইদিন 24 আওয়ার্স থেকে 7 ডেজের মধ্যে উনি এটি কাজ। তার মানে সর্বোচ্চ আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে 7 ডেজের মধ্যে তিনি সব ডকুমেন্টস নিয়ে গেলে তিনি জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। উনি বায়োমেট্রিক দেওয়ার পর থেকে 7 দিন, এটা হচ্ছে বেস্ট সময়। আর যদি উনি হালনাগাদের সময় চলে আসেন, হালনাগাদে আপনি যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডাটা আপলোড হয়, তখন এই আপলোডিং সময়টি একটু সময় লেগে যায়। এটা হয়তো কারো কারো 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়, সর্বোচ্চ 2 সপ্তাহ সর্বোচ্চ লেগে যায়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু তিনি হয়তো আমেরিকাতে জীবিকার তাগিদে হোক, অন্য কোনো স্ট্যাটাস চেঞ্জ করার কারণ হোক, তিনি আমেরিকাতে এখন বাস করছেন, কিন্তু তিনি যখন তার কাগজপত্রগুলো নিয়ে কাজ করতে যান, কোথাও না কোথাও এনআইডি তে একটি ভুল পাওয়া যায়, যেটি সংশোধন নিয়ে বাংলাদেশে আমরা শুনি বেশ লম্বা ভোগান্তিতে পড়তে হয়। যখন একজন আমেরিকা কিংবা অন্য যে কোনো দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে তিনি এটি সংশোধন করতে চান, তখন তার জন্য আসলে সমস্যাটা কোথায় হয়, কেন এটি এত ভোগান্তির মধ্যে পড়তে হয়? আসলে প্রেক্ষাপটটা একটু জানতে হবে। দেশভিত্তিক এটার নেচারটা আলাদা হয়। যেমন আপনি যদি বলি, যারা পাসপোর্ট ফেলে দিয়ে বিভিন্ন দেশের সুযোগ সুবিধা নিয়ে থাকেন, নাগরিকত্ব নিয়ে থাকেন কিংবা পিআর কার্ড নিয়ে থাকেন, যেমন ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে যারা যায় তারা অনেকেই ভিন্ন নামে পাসপোর্ট পড়েও গিয়েছে ওই সমস্ত দেশে তার পরিচয় আলাদা, নানা ধরনের পাসপোর্টে যেতে পারে। কিন্তু যারা বাংলাদেশে এনআইডি বা ভোটার নিবন্ধন করে এনআইডি নিয়ে গিয়েছে, তার একটা পরিচিতি এদেশে কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে সে গিয়েছে। এখন এটার পরবর্তীতে সে ভিন্ন কোনো পাসপোর্ট কিংবা ভিন্ন কোনো নামে সে যদি বিদেশ যেয়ে থাকে, এখন সে যে ওই পাসপোর্ট দিয়ে যদি সংশোধন করতে চায়, আমাদের পরিচিতি তো নিশ্চিত করতে হবে সে কোনো ক্রিমিনাল অফেন্স করেছে কিনা, সে কোনো লোন নিয়েছে কিনা, তার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এই বিষয়গুলো শুধু সংশোধন করলেই হবে না, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের ওই ডকুমেন্টগুলো লাইনিয়ার করতে হয়। হ্যাঁ, লাইনিয়ার যখন হয়ে যায়, আমরা যখন দেখি যে না ঠিক আছে, সবগুলো তথ্য
বানান সংশোধন করা এটা একদম অনেস্ট অফ সার্ভিস হয়ে যায়। শুধু বানান, নামের ক্ষেত্রে যদি আপনার অংশ পরিবর্তন হয়, অর্থাৎ বেগমের জায়গায় খাতুন, হোসেনের জায়গায় খান, এগুলো কোনো বিষয় নয়। কিন্তু যখন আপনি মালিকের জায়গায় খালিক হবে, এই খালিক আর মালিক এক ব্যক্তি কিনা, এটাকে আপনাকে authentic এবং করতে হবে। বাবার নাম অনেক সময় পরিবর্তন বাবার হলে নাম পরিবর্তন, মার নাম পরিবর্তন, জন্ম তারিখের বিশাল ব্যবধান এই পরিবর্তন, ভেরিফাইটা আপনারা কিভাবে করেন? স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমেই করেন এগুলো নাকি ওনাকেই করতে হয়? নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এই ভেরিফিকেশনটা করে থাকে। তার সাবমিটিং ডকুমেন্ট গুলো আগে ভেরিফাই করি আমরা। যদি তিনি অনলাইন জন্মসনদ দিয়ে থাকেন তাহলে কখন তিনি নিয়েছেন। ভোটার নিবন্ধনের সময় তাকে একটা জন্মসনদ দিতে হয়েছে, এখন উনি ওই নিবন্ধনকে পাশ কাটিয়ে সাম্প্রতিক সময় আরেকটি নিবন্ধন করেছেন। আপনি জানেন যে ভোটার নিবন্ধন আর জন্ম নিবন্ধন কিন্তু দুটি ভিন্ন জিনিস। জন্ম নিবন্ধন এখন এক এক ব্যক্তির 3টি 4টি করেও থাকতে পারে, এবং এটা আমরা জানি আছে, কারণ ওনার প্রয়োজনে বিভিন্ন সময় উনি এটি চেঞ্জ করেছেন। এখন যদি আমার পরিচয়ের ক্ষেত্রে আমরা কোনটা ধরবো, এটি একটা আমাদের সিদ্ধান্তের বিষয়, যে কারণে এটা আমাদের যে এক্ষেত্রে সম্ভবত সিদ্ধান্ত হয়েছে যে একেবারে লেটেস্ট যেটা আছে সেটাকে আপনারা ধরবেন না, এটা কোনো সিদ্ধান্ত হয়নি এভাবে যে লেটেস্টটাই ধরতে হবে। আপনি এখন আব্দুল খালেক, লেটেস্ট আপনি জন্মসনদ নিয়েছেন অন্য কোনো নাম, এখন আমরা এটাকে ধরে করি, তাহলে আপনার পরিচিতি এলাকায় কি আছে সেগুলো ভেরিফাই করার বিষয় আছে। এখানে সম্পত্তির বিষয় পাবো না, সম্পত্তির বিষয় আছে, মামলার বিষয় আছে, আপনার এখানে একের পর এক ডিসগাইজ হওয়ার বিষয় থাকে। পরিচয়টা আসলে ছোট জিনিস না। ওকে, সো এটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনারা যাচাই করে তারপরে সাধারণ মানের যে সমস্ত সংশোধনী, এগুলো উইদিন উইক আমাদের ইনস্ট্রাকশন, কেউ এটা ধরে রাখতে পারবেন না। এবং আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি যে কোনো আবেদন ডকুমেন্টারি হলে সঙ্গে সঙ্গে তাকে সাপোর্ট দিয়ে দেন, হয় এটি অনুমোদন হবে, না হয় বাতিল হবে, ফেলে রাখতে পারবেন না। এবং বাতিল হলে একটি ব্যাখ্যা দেওয়ার বিধান। বাতিল হলে কি কারণে বাতিল হলো, তার ডকুমেন্টগুলো ফেক কিনা, যদি ফেক না হয় তাহলে তো সেগুলো সাপোর্ট করে কিনা, সেগুলো আমাদের পূর্ববর্তী সাবমিটেড ডকুমেন্টের সঙ্গে যায় কিনা, মেলে কিনা, এগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলোতে একেবারেই ছাড় দেওয়া হয়। ওকে, আমি এরপর যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটা হলো, আপনি বলছিলেন যে আমেরিকাতে বিভিন্ন কনসাল জেনারেল অফিসে গিয়ে আপনি আলোচনা করেছেন, এবং আমেরিকাতে কিছু জটিলতার কারণে আপনারা হয়তো সমস্যাটা ফেস করছেন, কিন্তু এই সফর থেকে কি আপডেট আসলে আমেরিকানরা পাচ্ছে? তারাও কি এই পোর্টালটা ব্যবহার করতে পারছে কিনা? তারাও কি, বিশেষ করে এখন পর্যন্ত 9টি দেশ ভোট দেওয়ার সুযোগ আছে কনসাল জেনারেল অফিসে গিয়ে, আমেরিকানরা ভোট দেওয়ার কথা বলেন, যাদের ভোটার আইডি কার্ড আছেন তারা তো ভোট দিতে পারছেন না, তাদের জন্য কি কোনো খবর আছে কিনা? আপনি জানেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বিগত ডিসেম্বরের 16 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে আমাদের দীর্ঘদিন প্রবাসীদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারে নাই, এবার আমরা গ্রহণযোগ্য পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই, যেটা তাদেরকে ভোটিং সিস্টেম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন এই বিষয়ে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, MIST, এই সমস্ত প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়গুলোর বোদ্ধাদেরকে নিয়ে একটি কমিটি করে এই কোন ভোটিং পদ্ধতি আমাদের প্রবাসীদের জন্য ভায়াবল হবে সেগুলো নিয়ে কাজ করছে। আমরা আসলে টিলে এখনো জানি না যে বাংলাদেশের সিটিজেনরা প্রবাসে কোন দেশে কতজন বসবাস করে। একটি টেন্টেটিভ ধারণা আমরা মিশন অফিসগুলোতে পেয়েছি, সেগুলো কোনো অথেন্টিক না। তো এই ক্ষেত্রে ভোটিং এর আমাদের কয়েকটি পদ্ধতি সাজেস্ট করা হচ্ছে, এখন একটিও চূড়ান্ত করা হয়নি, হয়তো আমরা একাধিক পদ্ধতিতে শুরু করব। সেটি লিমিটেড স্কেলে হতে পারে, কোন একটি দেশ আমাদের পাইলটিং এ আসতে পারে, সেটা মাননীয় কমিশন যে সিদ্ধান্ত নেবে সেদিকে আমরা এগোচ্ছি। তবে আমরা চাচ্ছি যে প্রবাসীরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত হোক, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো বিষয় নেই যে তারা এইবার অর্থাৎ পরবর্তী নির্বাচনে, আগামী ইলেকশনে তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা কোনো একটি পদ্ধতি বা হাইব্রিড কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা এটি নিয়ে কাজ করছি। এটিও হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সিদ্ধান্তে চলে আসব, এটা মাননীয় কমিশন কাজ করছেন। আমিও ওই প্রবাসী ভোটিং সিস্টেমের ওই কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছি, আমাদের IT অনুবিভাগ কাজ করছে এ বিষয়ে।
তো আশা করছি আমরা খুব দ্রুতই একটা সিদ্ধান্তের দিকে যেতে পারবো, এবং যেটি বাংলাদেশের জন্য নিরাপদ হবে, প্রবাসীদের জন্য বান্ধব হবে, এমন পদ্ধতিগুলো আমরা সাজেস্ট করছি। আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যারা এর মধ্যেই আমেরিকান পাসপোর্ট নিয়েছেন, বাংলাদেশি নাগরিক আমেরিকান পাসপোর্ট নিয়েছেন, অর্থাৎ এইখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা যদি এনআইডি করতে যান বাংলাদেশে, সেক্ষেত্রে কি তাদের কি কোনো সমস্যা পড়তে হচ্ছে কিনা, দ্বৈত নাগরিকত্বের সনদ কিংবা অন্য কোনো বাধ্যকতা আছে কিনা তাদের ক্ষেত্রে? আপনি জানেন, যারা আমেরিকার নাগরিকত্ব অর্থাৎ পাসপোর্ট নিয়ে ফেলে বাংলাদেশ থেকে এসে, ন্যাচারালাইজ যারা হন, তাদের একটু ওথ নিতে হয়। ওই ওথের মাধ্যমে তারা নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব আনুগত্যটা পরিত্যাগ করতে হয়, অর্থাৎ আমেরিকার আনুগত্য আমেরিকার আনুগত্য গ্রহণ করেন। সিটিজেনরা যদি দ্বৈত নাগরিকত্ব সরকারের কাছ থেকে নেন, ওয়েল এন্ড গুড, সেক্ষেত্রে আমরা অন্যান্য ডকুমেন্ট সাপেক্ষে এটি খুব দ্রুত সময় দিয়ে দিই। আর যদি এখন পর্যন্ত মাননীয় নির্বাচন কমিশন যে সুযোগটি দিয়েছে, সেটা হলো যদি দ্বৈত নাগরিকত্ব সনদ নাও থাকে, ওনার পিতামাতার যদি আমাদের এনআইডি থাকে, জন্ম সনদ থাকে, পাসপোর্ট থাকে, কিংবা নাগরিক সনদ থাকে, যে সনদগুলো আমাদের দেশ থেকে নেওয়া হয়, যেটা প্রুফ করে উনি বাংলাদেশি জন্মসূত্রে এখানে এসেছেন, তবু আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করছি। কিন্তু এখানে আমরা যেটা জানলাম আমাদের দূতাবাস থেকে, কনসুলেট গুলো থেকে, যে এটা এই সরকার সমর্থন করে না, যেহেতু তারা এখানে পরিত্যাগ করেছে। যদি এটা সরকার জানে, তাহলে সরকার হয়তো সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে কাটেল করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এটা আর একটু সিদ্ধান্ত নিতে হবে হয়তো, যে আরো কত পরিশীলিত উপায়ে তাদেরকে কত সহজ উপায়ে দেওয়া যায়, যাতে তাদের সমস্যাও না হয়, আবার কাজটিও হয়। এছাড়া সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তাদেরও তো আবার বাংলাদেশি কোনো ডকুমেন্টই নেই, তাদেরকে অন্তত বাংলাদেশের জন্ম সনদটিকে করতে হবে, কারণ এটা তো আমাদের ম্যান্ডেটরি একটা। পাশাপাশি বিদেশের পাসপোর্ট দিয়ে তাদের পিতামাতার বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। এই পর্যন্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত মাননীয় কমিশন আমাদেরকে দিয়ে রেখেছেন, যাতে করে আমরা সহজে আবেদনকারী প্রবাসী আমেরিকানদের, বাংলাদেশি যারা, তাদেরকে আমরা ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিতে পারি। জি, একেবারে শেষ যে প্রশ্নটি করতে চাই, আপনাদের স্থানীয় পর্যায়ে যে অফিসগুলো আছে, সেগুলোতে নানা ধরনের সীমাবদ্ধতা কাজ করে। অনেক বয়স্ক লোক আছেন, তারা হয়তো আঙুলের ছাপ দিচ্ছেন, কিন্তু মেশিন হয়তো সেটি সাপোর্ট করছে না। এই ধরনের বিশেষ পরিস্থিতিগুলোতে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকে? আমাদের একটি প্রচলিত সিস্টেম এখন আছে, যাদের আঙুলের ছাপ পাওয়া যায় না, মেশিন আমাদেরকে যেটাকে রিড করতে পারে না, এক্ষেত্রে আমরা একটা এনওসি দিয়ে থাকি। ওকে, আমাদের হেড অফিস থেকে আমরা এনওসি দিই যে তার ডকুমেন্ট সাপেক্ষে তাকে নিবন্ধন করা হয়েছে, কিন্তু তার আঙ্গুলের ছাপে তাকে পাওয়া যাচ্ছে না। এই ধরনের একটি এনওসি আমরা তাদেরকে দিয়ে থাকি, যেটা দিয়ে সে তার সার্ভিস বিভিন্ন জায়গায় চাইতে গেলে এটি শো করে, এবং এটি দ্বারা তিনি তো আইডি কার্ড পান, ভোটার তালিকায় নিবন্ধন হন, কিন্তু ওই যে আঙ্গুলের ছাপ দিয়ে যে সমস্ত জায়গায় তাকে ভেরিফাই করতে হয়, সেই জায়গায় ওয়েব পান আমাদের এই এনওসি দিয়ে। ওকে, একেবারে শেষ যে বিষয়টি জানতে চাই জনাব আব্দুল মমিন সরকার, সেটি হলো যে আমেরিকান এই সফরে আপনি আমেরিকান নাগরিক যারা আছেন এবং বাংলাদেশি আমেরিকান নাগরিক, তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সুখবর কিংবা কোনো বিশেষ খবর আছে কিনা? জি, অবশ্যই। আমরা এখানে আসছি তো আমাদের সিটিজেন যারা আমেরিকায় বসবাস করে, তাদেরকে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান আমরা এখানে বসে কিভাবে দিতে পারি, সেটি সহজতর উপায়ে কিভাবে করা যায় এবং কত দ্রুততম সময়ে এখান থেকে ইস্যু করা যায়, সেই কাজগুলি আমরা করছি। আমরা আশা করছি সবাই পজিটিভ এখানে আমরা দেখলাম। শুধু দু একটি ইস্যুর ক্ষেত্রে আমাদের একটু আন্তঃমন্ত্রণালয়ে কিছু বৈঠক করে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাকি আমরা আর্লিয়েস্ট সময়ে এখানে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজটি শুরু করতে পারবো। যারা ভোটার হবেন, তারা যদি আমাদের মাননীয় নির্বাচন কমিশন কোনো ভোটিং পদ্ধতি এখন ইন্ট্রোডিউস করে এদেশে, তাহলে ভোট দিতে পারবেন। আর যদি বাংলাদেশে আসেন, তাহলে সবার জন্য অবারিত সুযোগ রয়ে গেল আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে। এখানে বসে যারা ভোটার নিবন্ধন করবেন, তারাও যেমন পাবেন, আর যারা পূর্ববর্তী সময়ে আমাদের ভোটার তালিকায় আছেন, এনআইডি আছেন, তারাও আগামী নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে দুটি সুযোগই তারা গ্রহণ করতে পারেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল মমিন সরকার, আপনার এই কর্মব্যস্ত সময়ের মাঝেই আপনি আমাদের সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, এবং নিঃসন্দেহে আমেরিকান বাংলাদেশি যারা আছেন তাদেরকে এই তথ্যগুলো বিভিন্ন ভাবে বাংলাদেশের এনআইডি পেতে সহায়তা করবে বলে আমরা ধারণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।